নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। জবাবদিহিমূলক সরকার গঠন করবে বিএনপি। সব দলকে নিয়ে দেশ গঠনের প্রত্যয়। সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকের নাম থাকবে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। একক এলাকা নয়, আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ভোট পর্যবেক্ষণের পর জানালো ইইউ, শান্তিপূর্ণভাবে দলগুলো জয় পরাজয় মেনে নেয় প্রশংসা। শীতের নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং, ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। নির্বাচনের নিরঙ্কুশ জয়কে দেশের গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সব দলকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করার কথা জানান তিনি। নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করবে বিএনপি। শত নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রাখায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সতর্ক করেন, নির্বাচনের সময় কোনো বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করেন, কেউ অন্যায় করলে ছাড় পাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে আইন সবার জন্য সমানভাবে কাজ করবে বলেও জানান তারেক রহমান। জনগণ আবারও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি অনুষ্ঠানের এই পর্যায়ে বিএনপি এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। তারেক রহমানের সংবাদ সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি সদ্য বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, একই সঙ্গে তিনি 2/3 বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় যাচ্ছেন এবং 2-1 দিনের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সরকার গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাদের দল বিএনপি সহ তাদের শরিকরা।
আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি এই বিজয়কে বাংলাদেশের মানুষের কাছে উৎসর্গ করেছেন। বাংলাদেশের মানুষের বিজয় বলে তিনি অভিহিত করেছেন তাদের এই বিজয়কে, এবং তিনি বলেছেন যে দেশের সকল ধর্ম, বর্ণ, বিভিন্ন মত, ভিন্ন মতের মানুষদের সঙ্গে নিয়ে আসলে মূলত সকলকে নিয়ে তিনি দেশ গঠন করতে চান এবং তাদের সহযোগিতা তিনি চেয়েছেন। একই সঙ্গে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, যেখানে সবাই আইনের যে শাসনের কথা যেখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আইন সবার জন্য সমান থাকবে। কে সরকার, কে বিরোধী দল, কে কোন মতের সেটি নয়, সমস্ত আইন তাদের পক্ষে সমান থাকবে, সেটি কিন্তু তিনি বলেছেন। একই সঙ্গে এই গণমাধ্যমের প্রশ্ন তিনি নিয়েছেন, বিশেষ করে যারা আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাংবাদিক ছিলেন তাদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত এবং আইনি শাসন প্রতিষ্ঠা করা হবে, যেখানে জবাবদিহিমূলক সরকার থাকবে। এবং তিনি বলেছেন যে আজকে থেকে আসলে স্বাধীন, আসলে দেশের মানুষকে যখন তার বিজয়কে উৎসর্গ করেছেন তিনি বলেছেন যে আজকে থেকে তারা স্বাধীন। এই স্বাধীনতার অর্থ হচ্ছে যে মানুষ যে বাক স্বাধীনতা তাদের ছিল, মানুষ যে যা বলতে চাইতো, যা করতে চাইতো, বা মানুষ যেই দেশের জন্য যা করার জন্য যা করা লাগে সেসব বিষয়ে স্বাধীনতার কথাই হয়তো তিনি বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে ভারতের সাথে বা অন্য দেশের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি হবে বাংলাদেশের সাথে বা বিএনপি সরকারের সঙ্গে। তিনি বলেছেন যে সবার আগে আসলে বাংলাদেশের মানুষের স্বার্থকে তারা প্রাধান্য দেবেন, অর্থাৎ বাংলাদেশের মানুষের স্বার্থ যেখানে আছে বা যে স্বার্থ বিসর্জন যায় এমন কোনো কিছুতেই সেই দেশের সাথে সম্পর্ক তিনি করবেন না। শুধুমাত্র ভারতই নয়, ভারত ছাড়াও যে কোনো দেশের সঙ্গেই একই রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে, সেই বিষয়টা কিন্তু তিনি আবারও আজকের এই সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। একই সঙ্গে আগামী সরকার গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন এবং যারা অংশ নিয়েছিলেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। অর্থাৎ জামাত ইসলামী আন্দোলন সহ যারাই এই আন্দোলনে তারা যোগ দিয়েছিলেন তাদের প্রত্যেক যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু তিনি সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশের মানুষকেও তিনি ধন্যবাদ তো জানিয়েছেনই। সব মিলে আমরা বলতে চাই যে ভিন্ন মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। কয়েকটি বিষয় আসলে উল্লেখ করতে চাই আমরা, যে কারণেই আসলে বলতে চাই যে তিনি বলেছেন যে সবার আগে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন যেন নির্বাচনের পরে কেউ যদি বিজয় মিছিল না করেন বা আনন্দ মিছিল না করেন, সেই নির্দেশনা ছিল মূলত দেশে যেন কোনো রকম কোনো প্রতিহিংসা কাজ না করে, অর্থাৎ যারা পরাজিত হয়েছেন তারা কেউ যেন তাদের কাছ থেকে অন্ততপক্ষে হামলা কিংবা নির্যাতন কিংবা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয়, যে কারণে তারা বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যেন কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্থিতি তৈরি না হয়। একই সঙ্গে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যারা তুমুল নির্যাতনের পরেও রাজপথ ছাড়েননি। এই 20 বছর ধরে যে আন্দোলন চলছিল বিএনপির বা নেতাকর্মী যে আন্দোলন করেছেন তারই ফসল আসলে তাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় এবং 2/3 আসনের বেশি নিয়ে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করেছে ইসি। 16-17 ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই শুরু হয়েছে নতুন সরকার গঠন প্রক্রিয়া। এরই মধ্যে শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশনের আদেশক্রমে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও গণভোটের ফলাফল প্রকাশ করে এই গেজেট জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শপথের কে পড়াবেন এটা। এদিকে শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যরা। প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী 16-17 ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠিত হবে নবনির্বাচিতদের। কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। খুব দ্রুত শপথ সম্পন্ন হবে আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ এর পরে যাবে না।
আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে মানুষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা আর পুরানো বন্দোবস্তে ফিরতে চান না। গণরায় বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানেন অধ্যাপক আলী রিয়াজ। সিদ্ধান্ত বা নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জনগণই রাষ্ট্রে মঙ্গল অথবা বুধবারের মধ্যেই গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সোমবার অথবা মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার নতুন সরকার গঠন কিংবা মন্ত্রিসভার শপথ গ্রহণের অপেক্ষা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী সোমবার বা মঙ্গলবার সংসদ সদস্যরা শপথ নেবেন। সিএসি কিংবা প্রধান বিচারপতি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা যিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। বঙ্গভবনের দরবার হলে প্রথমে নতুন প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদি আমাদেরকে বলা হয় যে এটা আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। রাষ্ট্রপতিই তো পড়বেন সংবিধান অনুযায়ী। নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিসভার শপথের মধ্য দিয়েই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা, তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম। ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। বিস্তারিত তুলে ধরছেন ফারুক ভুঁইয়ার রবিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাবি প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খানদের মতন প্রবীণ নেতারা মন্ত্রিসভায় থাকবেন নাকি তাদেরকেও বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হবেন তা নিয়ে আছে জল্পনা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায়, ডাক্তার AJM জাহিদ হোসেনকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। 2001 থেকে 6 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়ও। আলোচনায় আছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ডক্টর রেজা কিবরিয়া।
জোট সঙ্গীদের মধ্য থেকে আলোচনায় ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর। নতুন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে থাকতে পারেন বিএনপির এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী। নতুন ক্যাবিনেটের সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে আলোচনায় মাহাদি আমিন, হুমায়ুন কবির, একেএম ওহিদুজ্জামান। পরবর্তী সংসদের স্পিকার হিসেবে শোনা যাচ্ছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবিদিনের নাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে সরকারকে জবাবদিহির আওতায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এ কথা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ প্রচারণায় যুক্ত কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামাত আমির। পোস্টে জামায়াতের আমির বলেন, ভয়ভীতি ও হয়রানির মুখেও তাদের সাহস গণতন্ত্রকে শক্তিশালী করেছে। ফলাফলের হতাশা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ৭৭টি আসন ভবিষ্যতে তার দলকে শক্ত ভিত্তি দেবে। পোস্টে জনগণের রায়, আইনের শাসন ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আবারও সম্মান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নেয়ার প্রশংসা করেছেন প্রধান পর্যবেক্ষক ইভারোস আইজাবস। এদিকে কমনওয়েলথ পর্যবেক্ষণ দলের প্রধান নানা আকুফো আড্ডো বলেন, গাইডলাইন অনুসারে নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের 2 দিন পর পর্যবেক্ষণের প্রাথমিক মূল্যায়ন তুলে ধরে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সংস্থাটি নির্বাচনকে ভবিষ্যতের জন্য নতুন বেঞ্চমার্ক হিসেবে বর্ণনা করে। যদিও নারী প্রতিনিধিত্ব এবং ডিজিটাল মাধ্যমে হয়রানিতে হতাশা জানিয়েছে ইইউ। পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইভাস বলেন, ইইউর পর্যবেক্ষকরা সারা দেশে 805টি ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করে গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য। Really appreciate the calm and the responsive way how political leaders have approached this post-election situations. These elections were genuinely competitive and pluralistic. Commission worked independently and transparently, while the commitment of election officials to uphold democratic standards has set a new benchmark for future elections in Bangladesh. For the first time since 2008, elections were genuinely competitive. অপতথ্য নির্বাচনে নেতিবাচক ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে নারীর স্বল্প অংশগ্রহণ রাজনৈতিক সদিচ্ছার অভাবকে প্রমাণ করে। নির্বাচন পরবর্তীতে কমিশনের তদন্ত কার্যক্রম এবং পরিবেশ পর্যবেক্ষণে মার্চের প্রথম ভাগ পর্যন্ত মিশনটির প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন বলেও জানান তিনি। This is regrettable. Only 4% of the contestants were women, which evidences a clear lack of political will to advance women in national politics. এদিকে একই স্থানে শনিবার দুপুরে কমনওয়েলথ পর্যবেক্ষক দলও সংবাদ সম্মেলন করে। দলটির প্রধান নানা আকুফো আড্ডো জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং গাইডলাইন অনুসারে সম্পন্ন হয়েছে। তবে ভবিষ্যতে নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং ডিজিটাল মাধ্যমে হয়রানি বন্ধের সুপারিশ করে কমনওয়েলথ। Procedures were implemented in a professional manner. Voting was conducted in a peaceful manner, with procedures largely followed. While a few isolated incidents were reported, these didn't appear to affect the overall conduct of voting in a systemic manner. I urge all stakeholders to continue to promote calm and peaceful conduct during the post-election period, and to resolve any disputes through the relevant legal channels. এদিকে অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হয়েছে বলে বিবৃতি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসেছেন তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়েছে। এছাড়া তারা কিছু সুপারিশও করেছেন। পরবর্তীতে তাদের যে দীর্ঘ রিপোর্ট আছে সেই রিপোর্টে হয়তো আরও কিছু সুপারিশ বাংলাদেশ পাবে।
তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। সাতিনা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বোনকে উত্তক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত। বগুড়ায় বখাটের হাতে প্রাণ গেল তরুণের। অভিযুক্তকে ধরতে অভিযান, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। রেকর্ড জয়ে সরকার গঠনের পথে বিএনপি, তবে বেশ কিছু জটিলতার মধ্যে এগিয়ে যেতে হবে নতুন সরকারকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অংশীজনরা। এছাড়া কর্মসংস্থান তৈরি সহ অর্থ ও বাণিজ্য সংকট কাটাতে কাজে লাগাতে হবে পূর্ব অভিজ্ঞতা। দেন দরবারের সহজ শর্তে জোর দিতে হবে বিশ্ব বাণিজ্যেও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপি। 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা। একদিকে রাজনৈতিক জীবনে দেশের দীর্ঘদিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসন আমলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। আইন শৃঙ্খলা দেশের যে অবনতি হয়েছে বা মানুষের যে জননিরাপত্তার ক্ষেত্রে যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতাটা দমন করে সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নরবরে আর্থিক প্রতিষ্ঠান যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিতে হবে বাংলাদেশকে। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে এবং সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এই সরকার আগামী দিনে তাদের 5 বছরের যে পরিকল্পনা, জনগণের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়নের জন্য একটা অর্থনৈতিক আমরা বলবো যে সমৃদ্ধ না হলেও একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এখন উচিত হবে যে অনেকগুলি বাইল্যাটারাল এফটিএ এর দিকে মনোযোগ দেওয়া, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে যেখানে আমাদের আরএমজি সেক্টরের একটা বড় রকমের ভূমিকা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাদের ইমিডিয়েট নেইবার হিসেবে মায়ানমারের সাথে সম্পর্কটাকে এখন বাণিজ্যের ভিত্তিতে দেখা দরকার, হিউম্যানিটেরিয়ান বা পলিটিক্যাল ভিত্তিতে না, যেটা আমাদেরকে সহায়তা করবে আসিয়ান এবং অন্যান্য মার্কেটগুলিতে অ্যাক্সেসের জন্য। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে আর কি। 2/3 যে সংকটটা আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেখছি, যে দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। হয়তো দলের প্রধানের মধ্যে হয় না, কিন্তু দলের সর্বস্তরে যে আমরা সব কিছুর মালিক এখন আমরা, হ্যাঁ, সুতরাং ওই যে সমস্যাটা, এটা হবে বড় সংকট। বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হওয়ার আশা বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল 2 জনের, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন পরবর্তী নাশকতা করতেই হাত বোমা তৈরির চেষ্টা হচ্ছিল। বসতবাড়ির মধ্যে হাত বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে গেল ঘরের টিন ও আসবাবপত্র, আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ যায় 2 জনের, গুরুতর আহত হয় আরও 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বাড়ি ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানান, বাইরে থেকে কারিগর এনে বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকে পলাতক রয়েছে পরিবারের সদস্যরা। যাচাই বাছাই করা জানলাম এলাকাবাসীর কাছে কি কারণে কিভাবে মরলো, বোমা বিস্ফোরণে মারা গেছে। এখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেটা হচ্ছে বোমের বিস্ফোরণ। এসে দেখি যে 2 জন
ডেড হয়ে পড়ে আছে, মানে মরে পড়ে আছে। তো একজনের অস্তিত্ব টোটালি বোঝা যাচ্ছে না। দুটো নাচ পড়ে আছে, মরেছে এরকম বম ফেটে। ছাদটা উড়ে গেছে, মানে টিন উড়ে গেছে, ওয়াল ভেঙে পড়ে আছে। নির্বাচন পরবর্তী নাশকতা করতে হাত বোমা তৈরি করা হতে পারে বলে ধারণা স্থানীয় জনপ্রতিনিধির। ভিলেজের রাজনীতি আছে, তো দমিয়ে দিতে পারলে কাজ, এটাই উদ্দেশ্য নির্বাচন পরবর্তী এটা। নিহতদের শরীরের বিভিন্ন অংশে জখম ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয় আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনীতি সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আহতদের দুজন চরবাগডাঙ্গা ও একজন রানীহাট ইউনিয়নের বাসিন্দা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় নেমেছে শোক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। ছেলেকে হারিয়ে থামছে না মা বাবার আহাজারি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় জীবন দিতে হলো 19 বছরের তরুণ ফাহিমকে। শনিবার সকালে কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন ফাহিম হোসেন। পথে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে হঠাৎ তার উপর হামলা করে বখাটে তনয়। এক পর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিক আশপাশের মানুষ ছুটে গিয়ে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, তনয় নামে ওই বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় কাল হলো তার। আমার নাতি একদিন ঠারকানির মেলাত গেছিল, ছোট ওরই 5 লাখ ছিল, ভাইয়েরা শাসন করছে। আর ডাকে কষে, খবরদার আমার বোনির কাছে হাত করবো না, টাচ করবো না। বিভিন্ন হুমকি ঢুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনীর, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো। তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে। দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। পেশায় ঢালাই মিস্ত্রি ফাহিম শহরের মাটিডালি বিমানবন্দর এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। শীতের নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসবে মাতোয়ারা নানা বয়সী মানুষ। আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে হয়েছে বসন্ত বরণ উৎসব। প্রকৃতিতে আজ নবপ্রাণের স্পন্দন। তাই তো আগমনে আগুন রাঙা বসন্তের বাসন্তী উৎসবের শুরু নাচ, গান ও সুরের তালে। মঞ্চ থেকে ভেসে আসা সুরের মূর্ছনা, কথামালায়ও বসন্ত আবাহন। নতুন এই ভোরে সোনাঝরা আলোতে ফাগুনের বন্দনা। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ছিল বসন্ত বরণের আয়োজন। লাল হলুদের সাজে আবিরের রঙে রাঙিয়ে বসন্তের উচ্ছলতায় ভাসে প্রতিটি প্রাণ। মুকুলের মতন যেন সুবাস বয়ে নিয়ে আসে আমাদের দেশে। বাঙালির ভেতরে, মনের মধ্যে এবং বাঙালির জীবনযাপনের মধ্যে সে রং সারা বছর ছড়িয়ে থাকে। বসন্তের এই আগমনে প্রকৃতির সঙ্গে বাঙালির হৃদয়েও লেগেছে দোলা। সব কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন সবার। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন মেলবন্ধনটা থাকে, সেফলি সবাই যাতে মন খুলে আনন্দ করে এরকম উৎসবগুলোকে বরণ করতে পারে। সুস্থ সংস্কৃতি যেটি, তার অবাধ বিকাশ, কোথাও যেন কোনো শেকল না থাকে। বসন্ত মানে সকল জড়তাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। রুক্ষ মাটির বুক চিরে যেভাবে মাথা তুলে ঘাস, তেমনই এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে সবার চাওয়া সকল কুসংস্কারকে পেছনে ফেলে মুক্ত হবে প্রাণ। মেহানি, সময় সংবাদ। বসন্ত বরণে মেতে উঠেছে নগরবাসী। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী রনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছে তার কাছে। ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া, আর মানুষের হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন।
নির্বাচনী রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে শুরু হয়েছে এক উৎসবের আমেজ। বসন্তের সঙ্গে মিলেছে 14ই ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবসের আবেগ। আর তাই মহানগরীর ইট পাথরের ধূসরাতে ছাপিয়ে আজ রাজপথ দখলে নিয়েছে বাসন্তী রং। সকাল থেকে আজ নানা আয়োজনে বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে বসন্তের এই প্রথম দিনকে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকাল থেকেই মেতে উঠেছে নানান বয়সী মানুষ। বসন্তের যে রং রয়েছে, লাল হলুদের বাসন্তী সাজে উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখেছি পুরো নগর জুড়েই। যতই বিকেল গড়াচ্ছে সেই সঙ্গে মানুষের আনাগোনাও বাড়ছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে এই ফুলের দোকানগুলোতে। আমরা এই মুহূর্তে যে শাহবাগে রয়েছি সেখানে দেখছি পরিবার প্রিয়জনদের সঙ্গে নিয়ে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ বা নিজে হাতে গুজে দিচ্ছেন প্রিয়জনের খোপায় ফুল, হাতে পরিয়ে দিচ্ছেন ফুলের মালা। একটা অন্যরকম ভালোবাসার দৃশ্য কিন্তু চোখে পড়ছে পুরো শহর জুড়েই, বিশেষ করে এই ফুলের দোকানগুলোতে। এবং আমরা ফুল বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে গতবারের তুলনায় এবার কিন্তু তাদের বেচা বিক্রি কিন্তু আসলে অনেকটাই ভালো। কারণ বিগত যে বছর গিয়েছে বিভিন্ন নানা আন্দোলনের মধ্য দিয়ে গেছে, তখন একটা বলা যায় একটা সংকটাপূর্ণ অবস্থায় ছিল। এবং নির্বাচনের পর যে এই বসন্ত যে এসেছে, এই উৎসবটা যে এসেছে, এতে কিন্তু আসলে একটা স্বস্তির মুখ দেখেছেন ফুলের বিক্রেতারা। কিন্তু তারা বলছিলেন এই যে 3 দিন ছুটির দিন ছিল, এই ছুটির দিনের কারণে আসলে তাদের ফুল আসলে তাদের ঢাকার বাইরে থেকে যে আসে সেটি আসলে খুব একটা বেশি আসতে পারেনি। এই জন্য কিছুটা তারা শঙ্কায় রয়েছেন। তবে মানুষের যে আসলে যে ক্রেতার যে ভিড় সেটি চোখে পড়ার মতো। কারণ সাধারণ যে মানুষরা রয়েছেন, যে ক্রেতারা রয়েছেন, যারা বসন্তকে আসলে উদযাপনে মেতেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছিলেন যে এই যে নির্বাচনের যে প্রচার প্রচারণা ছিল, একটা উৎসবমুখর পরিবেশ ছিল, কিন্তু একই সঙ্গে কিন্তু একটা শঙ্কাও কাজ করেছে মানুষের মনে যে নির্বাচনের পর আসলে কি হতে যাচ্ছে দেশের পরিস্থিতি। নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা কাজ করেছিল সাধারণ মানুষের মনে, কিন্তু নির্বাচনের পর আসলে সবটাই কেটে গেছে। এই শঙ্কা ছাপিয়ে দেশের মানুষ এই উৎসব উদযাপনে মেতে উঠেছে। এই যে আমরা নিজে চোখে আসলে দেখছি যে এই যে পরিবার পরিজন নিয়ে মানুষজন এসেছে, তারা নিজের সন্তানদের নিয়ে এসেছে। যেই ভয়টা কিন্তু আসলে বিগত সময়টাতে ছিল যে নিজের পরিবার পরিজন নিয়ে আসলে বের হওয়া সম্ভব কিনা, নিরাপত্তার একটা বিষয় ছিল, কিন্তু সেটি কিন্তু ছাপিয়ে সাধারণ মানুষ উদযাপন করছে এই বসন্তকে। বসন্তের এই রং আসলে সারা বছর পুরো জাতির ওপর বিরাজ করুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তো শাহবাগ থেকে বসন্তের প্রথম দিনের বিকেলের এই ছিল আমার কাছে সবশেষ। বসন্তের আমেজের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। এদিকে রাজধানীর মতো সারা দেশে বসন্ত বরণে বর্ণিল আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। ঋতুরাজ বসন্তের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসে দেশ আজ উৎসবের রঙে রঙিন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি মানুষও নতুন আশা স্বপ্নে উজ্জীবিত হয়। বসন্তের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসে দেশ আজ উৎসবের রঙে রঙিন। বসন্ত আসে প্রকৃতিতে ফুলের ডালা সাজিয়ে, শীতের জরাজীর্ণতা কাটিয়ে প্রকৃতি সাজে নতুন রূপে। রাজধানী থেকে জেলা শহর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক অঙ্গন, সবখানেই হলুদ লাল পোশাকে তরুণ তরুণীদের উচ্ছ্বাস। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা ও উপহারের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ। ভিড় ফুলের দোকানগুলোতেও। শুভ বসন্ত, বসন্ত উৎসব মানেই তো আনন্দ। ফুলে ফুলে আসলে আমরা আমাদের ভালোবাসা নিবেদন করছি। এটা একটা আনন্দ, সবাই মিলে যে প্রোগ্রাম করলাম। বসন্তকে বরণ করতে বিভিন্ন জেলায় গান, কবিতা, নৃত্য আর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতির চেতনায় বেড়ে উঠুক, এটি আমাদের প্রত্যাশা। এদিকে শীতের বিদায় ও ফাল্গুনের শুরুতে ভালোবাসা দিবসের আবহে মুখর সৈকত শহর কক্সবাজার। প্রিয়জন ও পরিবার নিয়ে নোনা জল আর বালুচরে ভালোবাসা উদযাপনে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র স্নান, জেটস্কি, ঘোড়ায় চড়া বা বালিয়াড়িতে বসে সমুদ্র দেখা সহ মুহূর্তগুলো রঙিন করছে পর্যটকদের। প্রিয়জন পাশে থাকবে, সেটা অলওয়েজ স্পেশাল থাকবে। প্রিয় মানুষের সাথে আসলে তো যে কোনো জায়গায় অনেক ভালো লাগে, আর সমুদ্র তো অনেক পছন্দের একটা জায়গা আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে।
কাল ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো সোল্ড আউট হাই ভোল্টেজ ম্যাচের টিকিট 3 থেকে 4 গুণ বেড়েছে হোটেল ও বিমানের ভাড়া। রাজধানীতে সরবরাহ সংকটে মুরগি ও সবজির বাজার, চাহিদা যোগান তথ্যে তাই বেড়েছে দামও। তবে রমজানের আগে ক্রেতাদের স্বস্তি দিচ্ছে স্থিতিশীল মুদি পণ্য। বিক্রেতারা বলছেন নির্বাচনী ডামাডোলা এখনও জমে ওঠেনি রমজানের বেচাকেনা। রমজান শুরু হতে বাকি আর কয়েকটা দিন, তবে নির্বাচনী উত্তেজনায় এখনো বেচাকেনা জমে ওঠেনি রাজধানীর বাজারে। শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল চিনি, বেসন, মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডালের দাম রয়েছে স্থিতিশীল। বাজার অনেকটা ফাঁকা। নির্বাচনটাকে কেন্দ্র করে এবছর আমাদের ওই বেচাকেনাটা একদমই নাই বলে চলে। যেমন আমদানি মালের বেশি হয়েছে, দাম কমছে, কিন্তু বেচা কিনা ওই ক্ষেত্রে নাই, বেচা কিনা কম। আপাতত তো স্বাভাবিক মনে হইতেছে, খুব বেশি আপ ডাউন হয় নাই। মুদি পণ্যটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। তবে সরবরাহ সংকটে চড়েছে সবজির বাজার। ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতাদের দাবি সরবরাহ না বাড়লে কমবে না দাম। কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম বেগুন, তারপরে শসা, লেবু, কাঁচামরিচ, এগুলোর দাম বেশি। সামনে রমজান মাস, এই উপলক্ষে কিছু কিছু সবজি মানুষ বেশি নিতে আছে, সেখানে সবজির ঘাটতি। সবজির বাজার অনেক হাই অবস্থা, আগের চেয়ে অনেক বাড়তি। যেরকম আমি গত 2 দিন আগে বেগুন কিনছি 30 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি। সরবরাহ সংকটে পড়েছে মুরগির বাজারও। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। মাল আসে কম, বিক্রি হতেছে বেশি। এই সপ্তাহে মুরগির রেট অনেক বাড়তির মেইন কারণ হলো আপনার গাড়ি ঘোড়া 3 দিন অলরেডি বন্ধ হয়েছিল। তবে আগের দামে স্থিতিশীল চালের বাজার। রমজানেও স্বাভাবিক থাকার আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বৈধ পথে রেমিটেন্সের রিজার্ভ বাড়াতে অন্তর্বর্তী সরকার মুনশিয়ানা দেখালেও ভাটা পড়েছে রফতানি আয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে নির্বাচনে পাঠিয়েছে নিম্নগামী মূলধনের যন্ত্রপাতির আমদানি আর ব্যাক টু ব্যাক এলসি। এই সরকারের আমলে শুধু বিদেশি বিনিয়োগই কমেনি, ঋণ ছাড় আর ঋণের প্রতিশ্রুতি দিতে নির্বাচিত সরকারের অপেক্ষায় উন্নয়ন সহযোগীরা। এই অবস্থায় ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষক বলছেন আগামী সরকারকে কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে আয়ের সুযোগ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আগামী মাসেই ডলার নিয়ে অস্থিরতা কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। From December, I can assure you there will be no shortage of foreign currency in Bangladesh. নানা রকমের জটিলতা ব্যাংকের সাথে, এলসি হচ্ছে না টাইমলি। ডলারের জন্য ব্যবসায়ীদের এমন ক্ষোভ, হতাশা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাফেদার বহুমুখী উদ্যোগ, আমদানি ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর কড়াকড়ি, পড়তে থাকা রিজার্ভ ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় এমন নানা দৃশ্য দেখতে হয়েছে আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের শেষ দিকে। অবশ্য অর্থনীতির কালো বিড়াল ধরতে শ্বেতপত্র করা অন্তর্বর্তী সরকারের আমলে বদলে গেছে সেই দৃশ্যপট। মুদ্রাবাজারে ডলার সংকট তো নেই, উল্টো ওভারফ্লোর ঝুঁকি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংক থেকে কদিন পরপরই ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এরপরও গেল 6 মাস ধরে কমতে থাকা রপ্তানি আর পরিসংখ্যানকে সামনে এনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন ভালো নেই তারা। আমাদের রপ্তানিতে ধস নামছে, এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা জোর করে ভালো আছি, বাট মনে জোর করে ভালোর সময় আমাদের পুড়িয়ে গেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা এই সরকারের আমলেই বিডার আমন্ত্রণে দল বেঁধে বিদেশি বিনিয়োগকারী এসেছেন ঢাকায়। যদিও বিনিয়োগ কমার পরিসংখ্যান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিগত 18 মাসে আমরা সরকারকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কিন্তু ওনাদের মধ্যে একটা জিনিস দেখতে পেরেছি, ভীষণ ব্যস্ততা। অপচয় দুর্নীতির লাগাম টানতে সংকোচনমুখী বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতির রেকর্ডও হয়েছে গেল কয়েক মাসে। গেল অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে নেমেছে 3.69%। এমন বাস্তবতা জনসমর্থনে নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ, বিনিয়োগে বাণিজ্যিক প্রাণ সঞ্চার করে আয়ের পথ বাড়ানো। এতক্ষণ তথ্যপাতের আলোকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের যে বিশ্লেষণ আপনারা শুনলেন, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে ধরা হচ্ছে। আর এই সব কিছু খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিতে আগামীতে ক্ষমতায় আসা, অর্থাৎ সরকার গঠন করা রাজনৈতিক দলকে অবশ্যই থামাতে হবে লাল ফিতাবন্দি, আমলাতন্ত্রের দৌরাত্ম্য এবং স্বচ্ছতা নিশ্চিতে হাঁটতে হবে অনলাইনের পথে। এই পরামর্শও দিচ্ছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবারে চট্টগ্রাম বিভাগের খবর।
গ্রুপ উপগ্রুপগুলোর ঐক্যবদ্ধ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি প্রার্থী বাছাই বিচক্ষণতায় চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টিতেই ভূমিধস বিজয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। তবে দুটির ফলাফল আদালতের নির্দেশনায় স্থগিত রয়েছে। অপরদিকে অন্তত ৬টি আসনে জিতে আসার সম্ভাবনা জাগিয়ে ভোটের সমীকরণ বুঝতে ব্যর্থ হয়ে ২টি আসন জিতে সন্তুষ্ট হতে হয়েছে মূল প্রতিদ্বন্দ্বী জামাতকে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে চট্টগ্রাম বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত। আগের স্বীকৃত সবগুলো স্থানীয় এবং জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ছিল জয় জয়কার। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬টির মধ্যে ১৪টিতে সুস্পষ্ট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। তবে এর মধ্যে দুটি আসনে ফল স্থগিত রাখা হয়েছে। তারা সবাই কিন্তু অভিজ্ঞ দলের প্রতি তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলায় ফিরে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সবাই একটা তাদের যারা রাজনীতি করে বা বিভিন্ন পেশায় যারা জড়িত তাদের কর্মকাণ্ডগুলো তারা সুচারুরূপে চালু করতে পারবেন। তবে বিএনপি নির্বাচন জিতে আসা এতটা সহজ ছিল না যতটা জয়ের পরে মনে হচ্ছে। বিশেষ করে উত্তর দক্ষিণ এবং মহানগরে সাংগঠনিক বিভক্তি ছিল চোখে পড়ার মতো। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর যেন সব বিভেদ ভুলিয়ে একই সরলরেখায় আসতে বাধ্য হয় বিবাদমান উপগ্রুপগুলো। ফলাফলেই বিজয় উদযাপন। আমাদের প্রার্থীগুলা প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীদের চেয়ে রাজপথে বেশি ছিল, এলাকায় অনেক বেশি পরিচিত এবং এরা বিভিন্ন দল উপদলকে ইলেকশনের আগে যে কোনোভাবে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছে। বিএনপি তার শক্তিশালী ঘাঁটির আধিপত্য বজায় রাখতে পেরেছে, ঠিক তেমনি চমক দেখিয়েছে জামায়াত ইসলামী। একসময় বলা হতো শুধুমাত্র দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াতেই জামায়াতের আধিপত্য, কিন্তু ত্রয়োদশ নির্বাচনে যেমন বাঁশখালী আসন দখল নিয়েছে, ঠিক তেমনি উত্তর, দক্ষিণ এবং মহানগরে শক্ত প্রতিদ্ধ করে নিজেদের অবস্থান জানান দিয়েছে জামায়াত ইসলামী। চট্টগ্রামের ১৬টি আসনে অন্তত ৩০% ভোট জমা পড়েছে জামায়াত ইসলামীর বাক্সে। এর মধ্যে সাতকানিয়া আসনে শাহজাহান চৌধুরী এবং বাঁশখালীতে জহিরুল ইসলাম জিতে আসার পাশাপাশি বাকিরা কিন্তু বিএনপির প্রার্থীদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। তবে ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও অন্তত 4টি কারণে জামায়াতকে পিছিয়ে পড়তে হয়েছে বলে মতেই বিশ্লেষকের। সঠিক এক্সপ্লেনেশন দিতে জামাত নেতৃবৃন্দ কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জামাতের যে সমস্ত প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের আদার কোয়ালিটিগুলো কাঙ্ক্ষিত মানের থাকলেও রাজনীতিতে তারা নতুন, সে তুলনায় বিএনপির প্রার্থীরা অনেক পুরানো। এবারের নির্বাচনে বন্দর আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সন্দ্বীপে মোস্তফা কামাল পাশা, আনোয়ারা আসনে সরওয়াত জামাল নিজাম আগের নির্বাচনগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিতে এসেছেন। এর বাইরে মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, সাইদ আল নোমান, আবু সুফিয়ান, এনামুল হক, নুরুল আমিন, জসিমউদ্দিন সংসদে যাচ্ছেন প্রথমবারের মতো। স্থগিত রয়েছে আসলাম চৌধুরী এবং সরওয়ার আলমগীরের আসন। পূর্বের হিসাবে ছিল দুই দলের মধ্যে বিভক্ত ছিল, আওয়ামী লীগ যেহেতু অনুপস্থিত সেই ক্ষেত্রে বিএনপি হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক। ভ্যাকুয়াম কিন্তু থাকে না, সেই কারণে জামাত এবার অনেক দূর এগিয়ে গেছে। সবশেষ তথ্য অনুযায়ী 16 আসনে বিএনপি 18,96,620 ভোটের বিপরীতে জামায়াত পেয়েছে 9,31,577 ভোট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের ওপর চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন চাপের মুখেও নিজেদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য যেন শেষ হয়ে আসছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে। যদি কূটনৈতিক পথে সমাধান না আসে তবে দেশটিতে অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে এবারের সামরিক অভিযান হবে আগের চেয়েও বিধ্বংসী, যা ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে বাস্তবে রূপ দিতেই এবার শক্তিমত্তা বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এবার তার সঙ্গে যোগ হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই বিশাল সামরিক সমাবেশ মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে আরব দেশগুলোর আশঙ্কা, দুই দেশের এই রেষারেষি যে কোনো সময় একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার না করতে অটল ইরান। উপগ্রহের ছবিতে দেখা গেছে কোলাং গাজলা পাহাড়ের নিচে থাকা তাদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। বিমান হামলা থেকে রক্ষা পেতে টানেলের মুখে কংক্রিটের ঢালাই এবং মাটির আস্তরণ দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গেল বছরের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ইরান কেবল মেরামতি করেনি, বরং আগের চেয়েও সুরক্ষিত স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। রণক্ষেত্র তৈরির পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও নেমেছে দুই দেশ। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের একটি হিট লিস্ট প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মালিকানাধীন ওফোক নেটওয়ার্কে এই তালিকাটি প্রচার করা হয়। তালিকায় 7 ইসরায়েলি কর্মকর্তার ছবির ওপর লক্ষ্যভেদের চিহ্ন রয়েছে। এর জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সাধারণ ইরানিদের তাদের সঙ্গে যোগাযোগ করার প্রকাশ্য আহ্বান জানিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অব পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা। এবারে খেলার খবর। ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো ম্যাচের উন্মাদনায় ভাসছেন সমর্থকরা। অল্প সময়ের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে হাই ভোল্টেজ ম্যাচের টিকিট। কলম্বোর পথে ঢল নেমেছে ক্রিকেট প্রেমীদের। 3 থেকে 4 গুণ বেড়ে গেছে কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া। ধারণ ক্ষমতা 35,000 হলেও এখনও টিকিটের জন্য ভিড় করছেন দর্শক। ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠবে শ্রীলঙ্কার পর্যটন শিল্প, আশা দেশটির ক্রিকেট বোর্ড ও সরকারের। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সুপার ক্লাসিকোর উত্তাপে পুড়ছেন সমর্থকরা। বাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের পিসিবির ঘোষণার পর থেকেই হাহাকার নেমে এসেছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও ক্রিকেট প্রেমীদের মাঝে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সব দাবি মেনে নেয় মাঠে গড়াচ্ছে সুপার ক্লাসিকো। এবার বিশ্বকাপের মূল আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ ভিন্ন মাত্রায় নিয়ে যাবে পুরো আয়োজনকে আশা আইসিসির। টিকিট নিয়ে রীতিমতো পড়ে গেছে হাহাকার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা মাত্র 35,000। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের সব টিকিট। অনেকে 4 গুণ দাম দিয়ে কিনতে চেয়েও পাচ্ছেন না ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমান ভাড়া 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। কলম্বোর হোটেল রুমগুলোর ভাড়া অন্য সময়ের চেয়ে 3 গুণেরও বেশি বেড়েছে। যেসব রুমে রাত প্রতি $100 থেকে $150 ব্যয় করতে হতো, একই কক্ষের জন্য এখন $660 পর্যন্ত ব্যয় করতে হচ্ছে সমর্থকদের। হোটেল রুম বুকিংয়ের কয়েকটি ওয়েবসাইটে এমন দৃশ্য দেখা গেছে। চেন্নাই থেকে কলম্বো যেতে লাগে ঘন্টা দেড়েকের মতো, কিন্তু অল্প দূরত্বের এই ভাড়াও লাগামহীনভাবে বেড়ে চলেছে। চেন্নাই থেকে কলম্বো যেতে এখন $623 থেকে $756 পর্যন্ত এবং দিল্লি থেকে বিমানের ভাড়া 50% বেড়ে দাঁড়িয়েছে $666। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় বৃহৎ খাত পর্যটন। তবে নৈসর্গিক দৃশ্যের চেয়ে এই মুহূর্তে ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করতেই শ্রীলঙ্কায় পা রাখছেন বেশিরভাগ পর্যটক। পারভিন আক্তার, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রত্যয়। দেশ পুনর্গঠনে চান সব দলমতের সহযোগিতা। সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। এবং তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকের নাম থাকবে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। একক এলাকা নয়, আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি।
ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ রোজা। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।